কাবুলের ধুলোওড়া রাস্তায় যাদের সঙ্গে একসময় কথা বলাও কল্পনাতীত ছিল, আজ তাদের জন্যই দিল্লিতে বিছানো হয়েছে লাল গালিচা। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর ভারত যে দরজা বন্ধ করেছিল, 4 বছর পর সেটাই আবার খুলে গেছে। এবার সেখানে ঢুকছে এক নতুন বাস্তবতা, যেখানে আদর্শ নয় কৌশলী মুখ্য। যাদের একসময় শত্রু ভাবা হতো, তারাই এখন ভারতের সম্ভাব্য সহযোগী। কিন্তু কেন? কি এমন হলো যে তালেবানদের বুকে টেনে নিতে চাইছে নয়াদিল্লি? ভারত কি ভূরাজনীতির গ্যারাকলে পড়ে গেছে? নরেন্দ্র মোদীর সরকার কোনো কারণে কি শঙ্কিত? চলুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণের আলোকে খানিকটা জেনে নেওয়া যাক। সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। 2021 সালের আগস্ট মাস, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং পশ্চিমা সমর্থিত সরকারের পতন। তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে। তখন ভারত বাধ্য হয় দ্রুততার সঙ্গে কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে কূটনৈতিক ও নাগরিকদের সরিয়ে নিতে। ওই ঘটনার 4 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার সেই তালেবান সরকারের প্রতিনিধিদের জন্যই দিল্লিতে বিছিয়েছে লাল গালিচা। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি তালেবান প্রতিনিধি দল সপ্তাহব্যাপী সরকারি সফরে এখন ভারতে রয়েছে। এটি তালেবান সরকারের কোনো শীর্ষ নেতার প্রথম আনুষ্ঠানিক সফর। মুত্তাকি বর্তমানে জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকলেও তিনি এই সফরের জন্য জাতিসংঘের কাছ থেকে অস্থায়ী ভ্রমণ ছাড়পত্র পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, তালেবানের সঙ্গে ভারতের এই সম্পর্ক পুনর্গঠন আসলে এক ধরনের বাস্তববাদী কূটনীতি। এর মাধ্যমে ভারত চায় পাকিস্তানের প্রভাবকে মোকাবিলা করতে, বিশেষ করে এমন এক সময় যখন তালেবান সরকার ও পাকিস্তানের মধ্যে সীমান্ত হামলা ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, তালেবান নেতাদের দিল্লিতে আমন্ত্রণ জানানো মানে তাদের একরকম বৈধতা দেওয়া, যা তালেবান সরকার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে অর্জনের চেষ্টা করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত ঠিক কেন এখন তালেবানকে কাছে টানছে? তাদের বৈঠকে কি হলো? আর এর লাভ ক্ষতি কি উভয় পক্ষের জন্যই? মুত্তাকি ও তার সঙ্গে থাকা আফগান পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সফরে ভারতের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। 10 অক্টোবর তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন। এরপর ভারত ঘোষণা করে যে তারা কাবুলে তাদের দূতাবাস পুনরায় খুলবে। জয়শঙ্কর বলেন, আমাদের পারস্পরিক সহযোগিতা আফগানিস্তানের জাতীয় উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়ক হবে। তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সফরে মুত্তাকি ভারতকে ঘনিষ্ঠ বন্ধু বলে আখ্যা দেন। দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, ভারত ও আফগানিস্তান ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে এবং নিয়মিত সংলাপ অব্যাহত রাখবে। আফগান প্রতিনিধি দল ভারতের কোম্পানিগুলোকে তাদের খনিজ সম্পদ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে। ভারতও জানিয়েছে, তারা আফগানিস্তানে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে তাদের অংশগ্রহণ আরও বাড়াবে। মোদী সরকার মুত্তাকির উত্তরপ্রদেশ সফরও নিশ্চিত করেছে, যেখানে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেছেন মুত্তাকি। 13 অক্টোবর মুত্তাকি ঘোষণা করেন, খুব শিগগিরই কাবুল থেকে ভারতের শহরগুলো, বিশেষ করে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করা হবে। ঐতিহাসিকভাবে ভারত তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর হাতের পুতুল হিসেবে দেখেছে। তালেবানের অনেক নেতা পাকিস্তানের কট্টরপন্থী মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যেগুলো 1980 এর দশকে সোভিয়েত বিরোধী মুজাহিদিন আন্দোলনকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল। ওই মুজাহিদিনদের মধ্য থেকেই তালেবানের উত্থান ঘটে। 1996 সালে তালেবান প্রথমবার কাবুল দখল করলে ভারত তার দূতাবাস বন্ধ করে দেয়। তখন ভারত তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন দেয়। কূটনৈতিক সহায়তা, প্রশিক্ষণ ও আর্থিক সাহায্যের মাধ্যমে পাকিস্তানের প্রভাব প্রতিরোধ করার চেষ্টা করে। এই জোটকে ইরান ও রাশিয়াও সহায়তা দিত। তখন পাকিস্তান ছিল সেই অল্প কয়েকটি দেশের একটি যারা তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। বাকি দুটি ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। 2001 সালে
যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হলে ভারত আবার কাবুলে দূতাবাস খোলে। তখনও তারা তালেবানকে পাকিস্তানের মিত্র হিসেবেই দেখত। আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে একাধিক বোমা হামলার জন্য ভারত তালেবান ও তাদের সহযোগীদের দায়ী করে। অন্যদিকে ইসলামাবাদকে যুক্তরাষ্ট্র বহুবার অভিযুক্ত করেছে তালেবানদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য। 2021 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রস্থান এবং তালেবানের পুনরায় ক্ষমতা দখলের পর ভারত আবারও কাবুল ও অন্যান্য শহরে তাদের দূতাবাস ও কনসুলেট বন্ধ করে দেয়। এমনকি আফগান নাগরিকদের, ছাত্র, ব্যবসায়ী কিংবা প্রাক্তন সরকারি কর্মকর্তা সবাইকে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। চলমান এই পরিবর্তন তাই এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। ভারত আর কেবল আফগানিস্তানকে পাকিস্তানের ছায়ায় দেখতে চায় না, বরং সরাসরি তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিজেদের ভূরাজনৈতিক প্রভাব নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। তালেবান ক্ষমতায় ফেরার 1 বছর পর থেকে ভারত ধীরে ধীরে তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ খুলতে শুরু করে। কাবুলে আবারও একটি ছোট কূটনৈতিক মিশন চালু করে, যার মূল দায়িত্ব ছিল ভারতের দেওয়া মানবিক সাহায্যের বন্টন তদারক করা। গত 2 বছরে তালেবান চুপিসারে ভারতের মুম্বাই ও হায়দ্রাবাদে অবস্থিত আফগান কনসুলেটগুলো নিয়ন্ত্রণও নেয়, যা ছিল নিঃশব্দে কিন্তু কার্যকরভাবে। ভারতীয় কর্মকর্তারা এবং কূটনীতিকরা এই সময়ের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ে বৈঠকও করেছেন বিদেশে। চলতি বছরের জানুয়ারিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অন্যদিকে পাকিস্তান ও তালেবান সরকারের সম্পর্ক তলানিতে নেমেছে। ইসলামাবাদ অভিযোগ করেছে আফগান শাসকরা পাকিস্তান, তালেবান, টিটিপি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের ভেতরে ভয়াবহ হামলা চালিয়েছে। তালেবান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতাতেই ভারত মুত্তাকিকে সাদরে স্বাগত জানাচ্ছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ভারতীয় বিশ্লেষক প্রবীণ দন্থি বলেন, আগে তালেবানের সঙ্গে যোগাযোগ না রাখার খেসারত ভারত দিয়েছে, কারণ তাতে পুরো অঞ্চলটি পাকিস্তানের প্রভাবে চলে গিয়েছিল। তাই এবার দিল্লি বাস্তবতা মেনে সম্পর্ক জোরদারে আগ্রহী। তার মতে এটা এমন এক কৌশলগত সম্পর্ক যেটা আদর্শগত কারণে উপেক্ষা করা যায় না, বিশেষত যখন চীন সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। দন্থি আরও বলেন, তালেবানের সঙ্গে ভারতের এই যোগাযোগ প্রমাণ করে দিল্লি এখন বাস্তববাদী কূটনীতি গ্রহণ করছে, আদর্শ বা চেহারার রাজনীতি নয়। ভারতের সাবেক কূটনৈতিক ও আফগানিস্তানে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় বলেন, 90-এর দশকের তালেবানের সঙ্গে এখনকার তালেবানের অনেক পার্থক্য। তখন পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও এখন তারা অনেক বেশি পরিণত ও বিশ্বমুখী। তালেবান এখন আফগানিস্তানের বৃহত্তর স্বার্থ বিবেচনা করতে বাধ্য। মুখোপাধ্যায় আরও মনে করিয়ে দেন, ভারত ও আফগানিস্তানের সম্পর্ক শতাব্দী প্রাচীন মোগল আমল থেকেই 2 দেশের মধ্যে সংস্কৃতি ও বাণিজ্যের গভীর বন্ধন রয়েছে। আফগানদের মনে হিন্দুস্তান এক পরিচিত নাম। ভারতের প্রতি তাদের এক ধরনের আত্মীয়তার বোধ আছে। মানবিক সাহায্যের কারণে ভারত আফগানিস্তানে এখনও জনপ্রিয়। তাই তালেবান ভারত সম্পর্কের দীর্ঘ ইতিহাসে তালেবানের প্রথম শাসনকাল ছিল এক ব্যতিক্রম। দক্ষিণ এশিয়া টেরোরিজম পোর্টালের নির্বাহী পরিচালক অজয় শাহনি বলেন, ভারতের কাছে এখন একটা বিষয় পরিষ্কার যে তালেবান সরকার সহজে যাচ্ছে না। শুধু ভারতের পছন্দ না বলেই মুখ ফিরিয়ে থাকা সম্ভব নয়। এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা মেনে চলতে হবে, আর সেই বাস্তবতা ভারতকে বাধ্য করছে তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়াতে, এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যারা দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থানের সঙ্গে একমত। এছাড়া পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্কে টানাপোড়েনও ভারতের কৌশলে বড় ভূমিকা রাখছে। মুত্তাকির দিল্লি সফরের সময় 2 দেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে বহু হতাহত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তানের হাতে আফগান শরণার্থীদের গণনির্বাসন, যা 2 দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এদিকে আঞ্চলিক কূটনীতিতে আফগানও ভারতপন্থী অবস্থান নিচ্ছে। এবছর এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলার ঘটনায় আফগানিস্তান জোরালো নিন্দা জানায়, যে হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। মুখোপাধ্যায়ের মতে, তালেবান ও ভারতের এখন একটাই কমন শত্রু, পাকিস্তান। আমাদের অভিযোগ এক, আমাদের সমস্যা এক, এটাই আমাদের প্রাকৃতিক মিত্র করে তুলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতেও তালেবানকে ধন্যবাদ জানানো হয় পেহেলগাঁওয়ে হামলার কঠোর নিন্দা জানানো ও সমবেদনা প্রকাশের জন্য।
বিবৃতিতে বলা হয়, দুই দেশই আঞ্চলিক দেশগুলো থেকে উৎসারিত সব ধরনের সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গে মুত্তাকি প্রতিশ্রুতি দেন, আফগান মাটিকে কোনো সন্ত্রাসী সংগঠন বা ব্যক্তি কখনো ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। অজয় সাহনির মতে, দিল্লিতে এই বৈঠক তালেবানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারা এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য মরিয়া। বর্তমানে তাদের সরকারকে কেবল রাশিয়া আংশিকভাবে স্বীকৃতি দিয়েছে, আর অনেক শীর্ষ নেতা এখনো জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায়। তবে তালেবানের প্রতি দরদ দেখিয়ে মোদী সরকার নিজ দেশে সমালোচনার মুখেও পড়েছে। নারী অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং 2021 সালে রয়টার্স ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকির হত্যাকাণ্ডের মতো বিষয়গুলোতে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। মুত্তাকি দিল্লি সফরের সময় আফগান দূতাবাসে তার প্রথম সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হলে ব্যাপক সমালোচনা হয়। অবশ্য পরে আবার আরেকটি সংবাদ সম্মেলন করা হয়, যেখানে নারী সাংবাদিকদের সামনের সারিতে বসানো হয়। যদিও দিল্লির আফগান দূতাবাসে এখনও আগের পশ্চিমা সমর্থিত সরকারের পতাকা উড়ছে, তালেবান কর্মকর্তারা সেখানেই তাদের বৈঠক ও সংবাদ সম্মেলন করেছেন। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তাই তারা দূতাবাসের পূর্ণ নিয়ন্ত্রণও পায়নি। যদি তারা সেটা পায়, তবে সেটি হবে তালেবানের জন্য এক বড় কূটনৈতিক জয়। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে সম্পর্ক গভীর হলে আফগানিস্তানের জন্য নতুন বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতার দরজা খুলে যেতে পারে। গত বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $900 মিলিয়ন। মুত্তাকি তার সফরকালে দিল্লিতে বসবাসরত আফগান, শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন, যারা গত কয়েক দশকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি তাদের বলেন, আপনারা চাইলে দেশে ফিরে ব্যবসা শুরু করতে পারেন। হাজারো আফগান শিক্ষার্থী এখনও ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ব্যবসায়ীরা ভারতের বাজারের উপর নির্ভর করছে, আর ভারতের অর্থায়নে গড়া হাসপাতাল, বাঁধ ও মানবিক প্রকল্পগুলো বহু আফগানের জীবনের ভরসা। অজয় সাহনির ভাষায়, বিশ্ব হয়তো বুঝবে না, কিন্তু তালেবানের কাছে ভারতের এই আমন্ত্রণ বিশাল এক ব্যাপার। কারণ খুব কম দেশই আছে যারা তাদের একসঙ্গে বাণিজ্য, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক মর্যাদা দিতে পারে।